দিব্যত্রয়ীর চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি সৌরদীপ অধিকারী মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একত্রিত হয়েছি এমন এক গভীরভাবে তাৎপর্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে, যা আমাদের জাতীয় ইতিহাস, আত্মমর্যাদা এবং আধ্যাত্মিক শক্তির সঙ্গে বিশেষভাবে ওতপ্রোতভাবে সংযুক্ত। স্বামীজিকে পশ্চিমে যারা খুলে দিলেন দ্বার। স্বামী বিবেকানন্দের পশ্চিম যাত্রা শুধুমাত্র একটি ভ্রমণ ছিল না, এটি ছিল ভারতীয় চেতনার বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ, আত্মবিশ্বাসের ঘোষণা এবং মানব কল্যাণের এক বিশ্বব্যাপী বার্তা। এই গুরুত্বপূর্ণ আলোচনাকে সমৃদ্ধ করার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি বক্তা শ্রী রমা প্রসন্ন ভট্টাচার্য মহাশয়। শৈশব থেকেই দেশ সেবার আদর্শে অনুপ্রেরিত হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। যদিও বাস্তবে সেই পথে এগোনো সম্ভব হয়নি, কিন্তু তবুও তিনি কর্মজীবনে অসাধারণ সাফল্য অর্জন করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন এবং পরবর্তীতে মুম্বাই থেকে বিজনেস ম্যানেজমেন্টে শিক্ষালাভের পর তিনি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক সংস্থার সেলস ও মার্কেটিং বিভাগে সুদীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময়কাল ধরে সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পরে তিনি নিজেকে সম্পূর্ণভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের গবেষণা ও সাধনায় নিবেদিত করেন। প্রখ্যাত গবেষক অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের সঙ্গে যুক্ত হয়ে তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার বিবেকানন্দ আর্কাইভসে গবেষণা কর্মে নিজেকে নিবিষ্ট করেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তাঁর লেখা প্রবন্ধ বিভিন্ন সম্মানিত প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে বিবেকানন্দ আর্কাইভসের ওয়েবসাইটেও তাঁর লেখা কবিতা সম্মানের সঙ্গে স্থান পেয়েছে। ৮১ বছর বয়সেও বিভিন্ন শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও তাঁর এই অধ্যবসায়, তাঁর এই আন্তরিক নিষ্ঠা আমাদের সকলের কাছেই এক অনন্য প্রেরণা। আমরা সকলে বিশ্বাস করি তাঁর অভিজ্ঞতা, সাধনা ও গবেষণার আলোকে আজকের এই বিশেষ আলোচনা আমাদের প্রত্যেকের চিন্তাকে সত্যই সমৃদ্ধ করবে এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। সসম্মানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশিষ্ট বক্তা শ্রী রমা প্রসন্ন ভট্টাচার্য মহাশয়কে তার স্যার স্টার্ট। তাহলে আমি শুরু করব। হ্যাঁ স্যার। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সৌরদ্বীপ
খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করলো আজকের বক্তা এবং বিষয় সম্বন্ধে। আসলে স্বামীজিকে পশ্চিমে যারা দ্বার খুলে দিলেন, এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। আমরা তো সাধারণত জানি যে সেই 11ই সেপ্টেম্বর 1893 সালে তিনি যখন পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে প্রথম 5টি শব্দ উচ্চারণ করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন থেকেই যে বিশাল এক উন্মাদনা তাকে নিয়ে সৃষ্টি হলো এবং আস্তে আস্তে সেটা যেরকম রূপ পেল আমরা সাধারণত সেটাকেই মনে রাখি। কিন্তু এই 11ই সেপ্টেম্বর 1893 আগের যে ঘটনাগুলি, আমি সেখানেই মনে করেছি যে 3টি দরজা এই পশ্চিমের যারা খুলে দিয়েছিলেন তাদের নিয়ে দু একটি কথা একটু বলার চেষ্টা করব। এই 3টি দরজা অর্থাৎ প্রথম যিনি স্বামীজিকে আমেরিকাবাসীর সঙ্গে পরিচিত করিয়েছিলেন তার নাম কেট স্যানবর্ন। দ্বিতীয় জন হচ্ছেন, দ্বিতীয় দরজা যদি বলি, প্রফেসর জন রাইট, হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। এবং তৃতীয় জন আমার মতে মিসেস জর্জ হেল। এই 3জন যারা, বিশেষ করে প্রথম জন কেট স্যানবর্ন, যে উন্মুক্ত করে দিয়েছিলেন যে দ্বার, সেটা নিয়েই মানে তাদেরকে নিয়েই আমি দু একটি কথা বলবো। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে স্বামীজির জীবনের সমস্ত কর্মকাণ্ডের পেছনে কিন্তু রয়েছেন সেই শ্রীরামকৃষ্ণ। এটা স্বামীজি নিজেও অনেকবার অনেক জায়গাতে বলেছেন। তিনি বলেছিলেন যে out of a handful of dust he, capital H capital E, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, could have created millions of Vivekananda like me. এই তার যে এই কথাটি স্বামীজির, সেটাই অন্যরকম ভাবেও অনেক সময় তিনি বলেছেন যে আমার মুখ থেকে নির্গত হওয়া যে কোনো কথা যদি কাউকে প্রেরণা দিয়ে থাকে তাহলে ধরে নিতে হবে তার সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আর যদি সেটা না হয়, যদি বিপরীত কোনো চিন্তা কারোর মনে আসে, তাহলে ধরে নিতে হবে সেটা আমার। অর্থাৎ সমস্ত কিছুই তিনি তার সাফল্যের ব্যাপারে পেছনে যে শ্রীরামকৃষ্ণ ছিলেন সেটাই সবসময় বলেছেন। আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ নিজেও একটা অসাধারণ নির্দেশনামা লিখে দিয়েছিলেন। সেটা কি? নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। এই সব মানে বাক্যটির মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। এই নরেন তো শিক্ষা দেবে বটেই, যখন ঘুরে বাইরে হাঁক দিবে, আমি এটাকে ধরি যে তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে আমেরিকাতে যাবেন, এটাই হচ্ছে সেই স্বামী শ্রীরামকৃষ্ণের নির্দেশনামার
অনুসরণ করে। এখন আমরা একটু তথ্য কতগুলো নিয়ে একটু এগোবার চেষ্টা করব। স্বামীজি তো মানে ভ্যাঙ্কুভারে পৌঁছেছিলেন জাপান থেকে, সেটা ছিল জুলাই মাসের 1893 সালের জুলাই মাসের 25 তারিখে। ভ্যাঙ্কুভার মানে কানাডার তৎকালীন মানে ওই সেই বন্দর, সেখান থেকে তাকে ট্রেনে যেতে হবে শিকাগোতে। এই ট্রেন লাইনটি ছিল দীর্ঘ প্রায় 4-5 দিনের ট্রেন যাত্রা ভ্যাঙ্কুভার থেকে শিকাগোতে পৌঁছবার জন্য। এবং এই ট্রেন লাইনে মানে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে, সেই লাইন দিয়েই এটা ভ্যাঙ্কুভার থেকে শিকাগোতে যাবে। আমরা মনে রাখবো যে সেই সময় শিকাগোতে যে কলম্বিয়ান এক্সপোজিশন, অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাসের 400 বছর মানে আমেরিকা আবিষ্কার সেইটের পূর্তি উপলক্ষে এক বিশাল এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল। তাতে অনেকগুলো পার্ট ছিল, সায়েন্টিফিক অ্যাসপেক্ট ছিল, এবং তারই একটা অঙ্গ হিসেবে ছিল পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। তো পৃথিবীর বহু প্রান্ত থেকে সেই সময় শিকাগোতে ওই মেলা দেখবার জন্যই বহু মানুষ আসতেন। তো ভ্যাঙ্কুভার থেকে যখন স্বামীজি ওই ট্রেনে চাপলেন, সেখানে অবজারভেশন কার, সেখানে উনি উঠলেন, যেখানে আরো অনেক যাত্রী ছিলেন। তারা সবাই বেশিরভাগই ওই মেলা দেখবার জন্য এসছেন, ধনাঢ্য মানুষজন, কিছু জ্ঞানী গুণী মানুষও ছিলেন। তো স্বামীজি সেখানে সেই পাগড়ি পরিহিত, তার সেই গেরুয়া আলখাল্লা পরিহিত, পাগড়ি পরিহিত স্বামীজি তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে বলছেন, এবং দেখা গেল এক কোণে, কামরার এক কোণে একজন মহিলা বসে আছেন, প্রায় 54 বছর বয়স। তার নামই হচ্ছে কেট স্যানবর্ন, ক্যাথরিন অ্যাবট স্যানবর্ন। তো তিনি খুব মনোযোগ সহকারে স্বামীজিকে লক্ষ্য করছিলেন। তার কথাবার্তা অন্যদের সঙ্গে, সেসব শুনে তিনি এতই ইমপ্রেসড হচ্ছিলেন। এই কেট স্যানবর্ন অ্যাকচুয়ালি থাকেন বস্টনে। উনি জাপান থেকে ফিরছিলেন, ওই ভ্যাঙ্কুভারে এসে তারপর ওই ট্রেনে চাপলেন, যে ট্রেনে স্বামীজিও রয়েছেন, ওই অবজারভেশন কার। অবজারভেশন কার এমন যে এই দীর্ঘ ট্রেন যাত্রার খুব সুন্দর দৃশ্যাবলী, কানাডার পাহাড় পর্বত, গ্লেসিয়ার্স ইত্যাদি নিয়ে, যার জন্য অবজারভেশন কারে যারা থাকেন সেই দৃশ্যাবলী খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো স্বামীজিকে এই কেট স্যানবর্ন খুব লক্ষ্য করে এতটাই ইমপ্রেসড হয়েছিলেন, পরের দিকে তার একটা মানে আত্মজীবনীমূলক লেখা পাওয়া যায়, যেখানে যেটার একটি বই বেরোয়, অ্যাবান্ডনিং দ্য অ্যাডপ্টেড ফার্ম।
অ্যাবান্ডনিং অ্যান অ্যাডপ্টেড ফার্ম, এটা নিউ ইয়র্ক থেকে 1894 সালে বেরোয়। অর্থাৎ আমরা যে ঘটনার দিকে তাকিয়ে রয়েছি সেটা 1893। তার 1 বছর পর নিউ ইয়র্ক থেকে ওটা ওই বইটি বেরোয়। সেখানে উনি অনেক কথা লিখেছেন, আর বিশেষ করে এই স্বামীজিকে দেখার পর তার কি অনুভূতি হয়েছিল সেই সবগুলো খুব বিশদভাবে বর্ণনা করেছেন। আমরা যদি স্যানবর্নের কথাই মানে ইংরেজিতে আমি যদি বলার চেষ্টা করি, স্যানবর্ন লিখছেন, most of all I was impressed by the monk, a magnificent specimen of mankind, 6 feet 2 inches, handsome, with a lordly, imposing stride, as if he ruled the universe. মানে রাজকীয় ভঙ্গিতে যে কামরার একদিক থেকে আরেক দিকে হেঁটে যাচ্ছেন, এক সিংহের মতো, যেন তিনি এই বিশ্বকে পরিচালন করছেন। সফট ডার্ক আইজ that could flash fire. He spoke better English than I did. এটা স্যানবর্ন লিখছেন। স্যানবর্ন নিজে কিন্তু মানে আমেরিকান রুরাল লিটারেচার নিয়ে কাজ করতেন, অনেক লেখা, প্রায় গোটা 15 বই তার ছিল। তিনি উইমেন্স কলেজে পড়িয়েওছেন। সুতরাং তিনি যখন লেখেন যে হি স্পোক বেটার ইংলিশ দ্যান আই ডিড, ওয়াজ কনভার্সেন্ট উইথ এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন লিটারেচার, quite easily, quote easily from Shakespeare, Longfellow, Tennyson, Darwin, etc., etc. He could repeat pages of our Bibles. He was an education, an illumination, a revelation. এই কথাগুলি তার ওই স্মৃতিচারণার প্রারম্ভিক দিকে তিনি লিখেছিলেন। তো স্বামীজি তার সঙ্গে সেই সময় ট্রেনে তেমন কোনো কথাবার্তা হয়নি, আর দীর্ঘ ট্রেন যাত্রা তো, যখন কেট স্যানবর্ন নেমে যাবেন তার আগেই উনি ওই উপস্থিত অনেকজন যাত্রী, যাদেরকে বেশ প্রাজ্ঞ মনে হয়েছিল, তাদেরকে কেট স্যানবর্ন তার নিজের ভিজিটিং কার্ডটি দেন তার বস্টনের ঠিকানা নিয়ে, এবং সেইভাবে তিনি স্বামীজিকেও দিয়েছিলেন। এই পর্ব এখানেই শেষ। এরপর স্বামীজি কার্ডটি রেখে দিয়েছিলেন। স্বামীজি তো তারপরে বস্টন থেকে শিকাগোতে ট্রেন এলো, সেখানে উনি যখন নামলেন, নেমে উনি ঠিক করেছিলেন যে কোনো ভালো হোটেলে থাকতে হবে, কেননা মানে কম দামি হোটেলে থাকলে তার নানা রকমের অসুবিধেও থাকে, আর সেই সবগুলোকে অ্যাভয়েড করার জন্য তিনি একটু ভালো হোটেলে গিয়ে উঠলেন। কিন্তু মুশকিলটা হলো, উনি শিকাগোতে যখন পৌঁছলেন তখন জানতে পারলেন যে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স
যেটা বসবে সেটা তারও 1.5 মাস পরে। উনি তখন এক বিশাল চিন্তায় পড়লেন, কেননা যে টাকা তার মানে ম্যাড্রাসের বন্ধুরা জোগাড় করে দিয়েছিল এবং অনেকটা আবার ক্ষেত্রীর মহারাজা অজিত সিং তিনিও দিয়েছিলেন, কিন্তু খরচ এতই বেশি আমেরিকাতে তখন শিকাগোতে যে তিনি মানে দিশেহারা হয়ে যাচ্ছেন। আর তার উপরে বেশ ঠান্ডা। এইসব নিয়ে তার লেখা চিঠিও আছে ম্যাড্রাসি ভক্তদের কাছে, বিশেষ করে আলাসিঙ্গা পেরুমলকে তিনি ডিটেলস জানিয়ে চিঠি লিখেছিলেন। তার মনে তখন একটা চিন্তা যে টাকা তো ফুরিয়ে আসছে, এদিকে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এখনো হতে দেরি আছে, তো কি করা যায়। এই সময় হঠাৎ তার মনে পড়লো, আচ্ছা সেই মহিলা তো আমাকে সেই কার্ডটা দিয়ে বলেছিলেন যে আপনি যদি আমার এখানে আসেন আমি অনেক জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। এইটাই যখন স্বামীজির মনে পড়লো, উনি তাকে কেট স্যানবার্নকে ওই কার্ড দেখে একটা টেলিগ্রাম পাঠালেন। টেলিগ্রামটি পেয়েই ইমিডিয়েটলি কেট স্যানবার্ন উত্তরে লিখলেন, come today by 4:20 train to বস্টন। তো এই উত্তরটি পেয়ে স্বামীজি তখন মানে সাহস পেলেন এবং বস্টনে কেট স্যানবার্নের বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। এই যে পর্বটা, কেট স্যানবার্নের বাড়িতে তিনি প্রায় বেশ কয়েকদিন ছিলেন। সেখানে 24শে আগস্ট অব্দি তিনি সেখানে থাকেন এবং সেই সময়তেই কেট স্যানবার্ন তাকে প্রফেসর জন রাইটের সঙ্গে আলাপ করিয়ে দেয় এবং কেট স্যানবার্নের বাড়িতে যখন স্বামীজি রয়েছেন তাকে দেখার জন্য প্রচুর মানুষ সেই সময় স্যানবার্নের বাড়িতে আসতেন এবং বিচিত্র রকমের অভিজ্ঞতা হতো কেট স্যানবার্নের। স্বামীজি একদিন এরকম সকালবেলায় উঠে সেই ধ্যানে বসে রয়েছেন, এমন ধ্যানে মগ্ন যে মনে হচ্ছে যেন একটি মোমের পুতুল মানুষের আকারে বসে রয়েছে, এটাই যেন অনেকেই ভাবছিল, মানে এমন। এবং তাকে কেট স্যানবার্নকেও প্রশ্ন করেছিল যে এই মূর্তি তুমি কোথা থেকে পেলে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কেট স্যানবার্ন এর বাড়িতে থাকাকালীন বেশ মানে সুন্দর কতগুলো অভিজ্ঞতা স্বামীজির হয়, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রফেসর জন রাইটের সঙ্গে তার পরিচয় হওয়া। জন রাইট বেশ আলোচনা করে মুগ্ধ হয়েছিলেন স্বামীজির প্রতি এবং তাকে ইনভাইট করেন যে তার অ্যানিসকোয়াম, বস্টন থেকে প্রায় 30 মাইল দূরে অ্যানিসকোয়ামে তার একটা বাড়ি আছে, রিসর্ট, সেখানে তাকে ইনভাইট করেছিলেন
যে আপনি যদি সেখানে আসেন, উইকেন্ডটা আমার এখানে কাটিয়ে যান, খুব ভালো হয়। এবং স্বামীজি উইকেন্ড অর্থাৎ 26 অগাস্টের 26, 27, 1893, এগুলো কিন্তু সবই এই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এর আগে। তো স্বামীজি সেখানে গিয়েছিলেন, প্রফেসর রাইটের সঙ্গে কথাবার্তা হয়। প্রফেসর রাইট এতটাই ইমপ্রেসড হয়েছিলেন যে স্বামীজিকে বলেন যে আপনি কেন, তার আগে বলেছিলেন যে আপনি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে যোগ দিন, and this is the only way you can be introduced to the nation at large. তো স্বামীজি তখন বলেছিলেন যে আমার তো ইচ্ছে রয়েছে, কিন্তু আমার কোনো ক্রেডেনশিয়ালস নেই, কেন যারাই ওখানে ডেলিগেট হয়ে এসছেন বিভিন্ন ধর্ম থেকে ইত্যাদি, তারা প্রত্যেকেই কোনো পরিচয়পত্র সঙ্গে নিয়ে এসছেন, কিন্তু স্বামীজির তো সেটা নেই, স্বামীজি তো কিছু সেরকম আনেননি। এটা শুনে প্রফেসর রাইট যেটা বলেছিলেন, আপনার জন্য পরিচয়পত্র, it is like asking sun to question why, whether the sun has its right to shine. আপনাকে যদি পরিচয়পত্রের কথা বলা হয়, মানে সূর্যকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কি অধিকার রয়েছে এই শাইন করার, সেই রকমই হবে। যাই হোক, প্রফেসর রাইট তখন পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এর যে ডেলিগেট কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ব্যারোজ, তাকে চিনতেন। উনি পরিচয়পত্র হিসেবে 2-4 লাইন লিখে দেন। তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, যেটা আজকাল অনেক জায়গাতেই অফ কোটেড, ডক্টর ব্যারোজ লিখেছিলেন, সরি ডক্টর রাইট লিখেছিলেন, here is a person who is more learned than all our learned professors put together. ইনি এমন এক ব্যক্তি যিনি আমাদের সমস্ত জ্ঞানীগুণী প্রফেসরদের সম্মিলিত জ্ঞানের থেকেও বেশি জ্ঞানী। তো এই পরিচয়পত্রটি পাওয়াতে স্বামীজিরও সুবিধে হলো। আর সেখানে যে কদিন ছিলেন অ্যানিস্কোয়ামে ডক্টর রাইটের বাড়িতে, সেখানে তিনি ডক্টর রাইটের স্ত্রী, নাম ছিল মেরি ট্যাপন রাইট, এই মহিলাও এতই ইমপ্রেসড হয়েছিলেন স্বামীজিকে দেখে এবং তার কথাবার্তা শুনে, তিনি তার মাকে একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন এই স্বামীজি সম্বন্ধে, নানা রকম বর্ণনা দিয়ে। তিনি এক জায়গায় লিখেছিলেন, he had been trained to regard spiritual life as real thing in life. এটা মিসেস রাইট তার মাকে লিখছেন। স্বামীজি নিজেও মিসেস রাইটকে খুবই শ্রদ্ধা করতেন, অতুলনীয়া বলে মেনশন করেছেন তার চিঠিতে। স্ট্রং অ্যান্ড পিওর মানে শক্তিমতী ও পবিত্র। স্বামীজি অ্যানিস্কোয়াম থেকে
এরপরে চলে আসেন। তার আগে কেট স্যানবার্নের কাজিন ব্রাদার, মানে এক তুতো ভাই, ফ্র্যাঙ্কলিন স্যানবার্ন, সে ছিল আমেরিকান সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার, এবং তার সঙ্গে কেট স্যানবার্ন স্বামীজির আলাপ করিয়ে দেওয়াতে সেই ফ্র্যাঙ্কলিন স্বামীজিকে ইনভাইট করেন যে আপনি এখানে আসুন সারাটোগাতে, যাতে আপনি কয়েকটি লেকচার দিতে পারবেন। তো স্বামীজি ওই রাইটের থেকে এই সারাটোগাতে আসেন ফ্র্যাঙ্কলিনের কাছে, তাকে নিয়ে বেশ কয়েকটি জায়গায় সারাটোগায় তার বক্তৃতার বন্দোবস্ত করেন। এটা সেপ্টেম্বরের 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এই ঘটনাগুলি ঘটে। ফ্র্যাঙ্কলিন যেসব জায়গায় নিয়ে যান, বিশেষ করে তখন ওই চার্চেতেই সাধারণত এরকম বক্তৃতা হতো। আমি একটু ফিরে যাই যে যখন ডক্টর রাইট তাকে অ্যানিস্কোয়ামে নিয়ে গিয়েছিলেন, সেখানেই স্বামীজি কিন্তু প্রথম অ্যানিস্কোয়ামের এই ভিলেজ চার্চে প্রথম লেকচার দিয়েছিলেন। সেটা ছিল তখন 27শে অগাস্ট। যাই হোক, ওই সেপ্টেম্বরের 4 থেকে 8-এর মধ্যে স্বামীজি যেসব বিষয় নিয়ে বলেছিলেন সেটা হচ্ছে সিলভার কোয়েশ্চেন্স। তখন সিলভারটা এক বিনিময়ের খুব, মানে ব্যবসা বাণিজ্যের বিনিময়তে খুব গুরুত্ব পেত। এছাড়া বলেছিলেন মোহামেডান রুল ইন ইন্ডিয়া, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস অফ ইন্ডিয়া, এইসব নিয়ে তিনি ওই সারাটোগাতে ফ্র্যাঙ্কলিনের অনুরোধে এইসব বক্তৃতা দিয়েছিলেন। তো আমরা একটু ফিরে আসছি আবার ওই ডক্টর প্রফেসর রাইটের কাছে। স্বামীজি সঙ্গে প্রফেসর রাইটের এতই হৃদ্যতা ছিল, বয়সের পার্থক্য ছিল অনেক, কিন্তু হৃদ্যতা এতই বেড়ে গিয়েছিল যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের আগেই স্বামীজি যখন ওই সারাটোগাতে চলে এলেন, সেখান থেকে প্রফেসর রাইটকে চিঠি লিখলেন। স্বামীজি প্রফেসর রাইটকে অধ্যাপক জি, ইংরেজিতে অধ্যাপক জি হিসেবে সম্বোধন করতেন, এবং তার মানেও বুঝিয়ে দিয়েছিলেন যে অধ্যাপক জি বলতে কি বোঝায়। উনি, আমরা যে চিঠির, অধ্যাপক জিকে লেখা চিঠি অনেক আছে, কিন্তু প্রথম যে চিঠিটির খবর পাই সেটা হচ্ছে উনি অ্যানিস্কোয়াম থেকে যখন চলে এলেন ওই সারাটোগায় অগাস্ট মাসের 30 তারিখে, তিনি চিঠিতে লিখছেন, আমি বাংলাটাই পড়ছি, তিনি লিখছেন, আমি যখন আপনাদের সঙ্গে থাকি তখন সত্যি মনে হয় স্বর্গের কাছাকাছি আছি। এরপরে সেপ্টেম্বর মাসের 4 তারিখে স্বামীজি একটি চিঠি লেখেন অধ্যাপক জিকে, কেননা তিনি তো
তার জন্য যে পরিচয়পত্র পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এর জন্য দিয়েছিলেন, সেটার জন্য ধন্যবাদ দিয়ে বেশ কয়েকটি কথা লেখেন এবং তারপরে লেখেন যে আমি কবিতার মতো করে কয়েক লাইন লিখে পাঠাচ্ছি, আপনি নিজ গুণে সেটাকে গ্রহণ করবেন বা আমাকে ক্ষমা করে দেবেন। সেই কবিতাটি মানে বেশ বড়, তাতে প্রথম এবং শেষ কয়েকটি লাইন আমি পড়ছি। ইংরেজিতে লিখেছিলেন, ওভার হিল অ্যান্ড ডেল অ্যান্ড মাউন্টেন রেঞ্জেস, in temple, church and mosque, in Vedas, Bible, Al-Quran, I had searched for thee in vain. একদম শেষে লিখছেন, thou art the soul of souls, in the rushing stream of life. Om Tat Sat. Om. Thou art my God, my love, I am thine, I am thine. স্বামীজির পত্রাবলীতে এটা বাংলাতে এইভাবে আছে, পাহাড়ে পর্বতে উপত্যকায়, গির্জায় মন্দিরে মসজিদে, বেদ বাইবেলে আর কোরআনে, তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। এবং শেষের ওই চারটে লাইন যেটা, সেটা হচ্ছে, আছো আছো তুমি, আছো ধাবমান জীবনে, তুমি আত্মার আত্মা। ওম তৎসৎ। ওম। আমার ঈশ্বর তুমি, প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। তো প্রফেসর রাইটের সঙ্গে এই যে তার সখ্যতা জন্মে, সেটা যে খালি তিনি এবং তার স্ত্রী এরাই যে তাদের মানে স্বামীজির চোখে পড়েছিল তা নয়। স্বামীজি তাদের ছেলে, দুজন ছেলে, তখন বড় ছেলের বয়স ডক্টর রাইটের, তার নাম হচ্ছে অস্টিন, 10 বছর বয়স, আর ছোট ছেলেটির বয়স 2 বছর, নাম ছিল কার্টল্যান্ড। এই দুজনকেও স্বামীজি খুবই স্নেহ করতেন। আমরা দেখতে পাই যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন তো সেপ্টেম্বরে হলো, অক্টোবর মাসের 2 তারিখে তিনি যখন প্রফেসর রাইটকে চিঠি লিখছেন, সেখানে ওই বড় ছেলে অস্টিনের জন্য কয়েক লাইন লিখেছিলেন। সেটা হচ্ছে, বাছা অস্টিন, যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলে যান আর এক খেলুড়ে, যার থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসে না। মানে এর থেকে বোঝা যায় যে স্বামীজি ওই ছোটদের মধ্যেও কিভাবে একটা অন্যরকম ভাবে প্রেরণা যোগাচ্ছেন ঈশ্বরের প্রতি ভালোবাসার জন্য। এরপরেও আমরা দেখতে পাই যে স্বামীজি এতই মানে অনেক চিঠি বিনিময় হয়েছিল প্রফেসর রাইটের সঙ্গে। তার একটি চিঠিতে, সেটা 1894 সালে, মানে প্রায় 8-9 মাস পরে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে, তিনি প্রফেসর রাইটকে চিঠি লিখেছিলেন। অনেক চিঠি লিখেছিলেন, আমি সেগুলোতে যাচ্ছি না, কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে তিনি ওই বাচ্চা ছেলে দুটির জন্য
ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প পাঠিয়েছিলেন, লিখেছিলেন ছেলেদের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প পাঠালাম যদি তাদের কাজে লাগে। অর্থাৎ ছোট বয়সে সেই স্ট্যাম্প জমানোর যে একটা ইন্টেনশন আমাদের অনেকেরই ছিল, স্বামীজিও সেটা বুঝেই রাইটের ছেলেদের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময় যে স্ট্যাম্প সেগুলো পাঠিয়েছিলেন। আমরা এই যে স্বামীজিকে যারা দরজা খুলে দিলেন, প্রথম কেট স্যানবর্ন, দ্বিতীয় এই প্রফেসর জন রাইট, আর সেই বিখ্যাত পরিচয়পত্র লিখে দিয়েছিলেন বলে, এবার তৃতীয় দরজা খোলার ব্যাপারে আসব। সেটা হচ্ছে মানে যিনি খুলেছিলেন তার নাম মিসেস জর্জ হেল। এটা শিকাগোতে। স্বামীজি যখন ওই সব মানে ডক্টর রাইট এবং ফ্র্যাঙ্কলিনের সঙ্গে যেসব ব্যাপার ট্যাপার হলো সারাটোগাতে, তারপর ওখান থেকে উনি শিকাগোতে এলেন ট্রেনে। তখন ওনার মনটা ভালো, কারণ পরিচয়পত্র একটা পেয়ে গেছেন। তো ট্রেনে একজনের সঙ্গে আলাপ হয়েছিল, সে বলল ওই ডক্টর ব্যারোজের অফিসের ঠিকানা এবং নির্দেশ তিনি দিয়ে দেবেন। কিন্তু শিকাগো স্টেশনে নেবে সেই লোকটি এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল যে সেটা স্বামীজিকে আর জানাতে পারল না। এদিকে স্বামীজি আবার সেই যে ঠিকানা লেখা, মানে ব্যারোজের ঠিকানা লেখা যে চিরকুটটি ছিল, সেটাও হারিয়ে ফেলেছেন। এক মহা সংকটের সম্মুখীন হলেন এবার স্বামীজি। তিনি কিভাবে কি করবেন ঠিক করে উঠতে পারছিলেন না। শিকাগো স্টেশনে নেমে উনি নিজে খোঁজা শুরু করলেন। যে সমস্ত লোককে কাছে পাচ্ছেন, জিজ্ঞেস করছেন, তারা কেউ বলতে পারছে না। আর বিশেষ করে সেই অঞ্চলটাতে তখন জার্মান ইমিগ্রান্টসরা থাকতো। তারা স্বামীজির ওই ইংরেজি ভাষাও বুঝতে পারছিল না কি বলতে চাইছেন, এবং স্বামীজিও অন্যদেরকে ঠিক বোঝাতে পারছিলেন না। এইভাবে স্বামীজি রিফিউজড হতে হতে খুব বিষণ্ণ হয়ে পড়লেন। তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। তিনি খুব বিষণ্ণ মনে কি করবেন না করবেন ভেবে তখন ওই রেলওয়ে ইয়ার্ডের একটা বড় হিউজ এমটি বক্স বলে, সেই সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে এদিকে মানে অভুক্ত ওই এমটি বক্সে উঠে উনি বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লেন। এবং এমনই হলো, তখন তিনি পুরোটাই শ্রীরামকৃষ্ণের উপরে অভিমান ইত্যাদি মনে মনে খুব করছেন, যে ঠাকুর আমাকে কিভাবে তুমি এরকম ভাবে এনে ফেললে। খুব তো লিখে দিয়েছিলেন যে নরেন শিক্ষা দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। এইসব চিন্তা স্বামীজির মনে ওই এমটি রেলওয়ের ওই বক্সের মধ্যে শুয়ে শুয়ে উনি ভাবছেন। রাত কেটে গেল, ভোরবেলা উনি ওখান থেকে নেবে। হঠাৎ যেন
একটা মিষ্টি জলের গন্ধ পেলেন, ভাবলেন কাছাকাছি নিশ্চয়ই কোনো জল লেক টেক আছে, নেমে এরকম আস্তে আস্তে হেঁটে উনি এলেন। সত্যি সেটা ছিল লেক শোর ড্রাইভ বলে একটা, মানে আমরা যেমন এখানে মেরিন ড্রাইভ বলি, সাগরের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, এটা লেক শোর ড্রাইভ বলে একটা অঞ্চল। সেখানে বহু ধনী মানুষদের বসবাস। তো যাই হোক, স্বামীজি আর কি করবেন, ইয়ে হয়ে সেই সময় একটা জায়গায় বসে পড়েন। পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার্ত এবং বিষণ্ণ। এই সময় হঠাৎ স্বামীজির, মানে ঠাকুরের কিরকম খেলা, তৃতীয় দরজাটি এবার স্বামীজিকে খুলে দিলেন ঠাকুর, যার মাধ্যমে, তার নাম হচ্ছে মিসেস জর্জ হেল। তিনি তার বাড়ির উল্টো দিকে ওই রকম গেরুয়া পরা এক ব্যক্তিকে বসে থাকতে দেখে তিনি হঠাৎ নিজে নেবে চলে এলেন তার কাছে। এসে জিজ্ঞেস করলেন যে, স্যার, আর ইউ এ ডেলিগেট ইন দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স? এই প্রশ্নের যেই করলেন, তখন স্বামীজি উত্তরে বললেন, হ্যাঁ। তৎক্ষণাৎ স্বামীজিকে তিনি নিজের বাড়িতে নিয়ে গেলেন। যেসব কর্মচারীরা আছে তাদের দিয়ে দেখালেন কোন ঘরে স্বামীজি থাকবেন। স্বামীজিকে বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি একটু স্নান টান করে নিন, তারপর ব্রেকফাস্টের পর আমি আপনাকে ওই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এর অফিসে নিজে গিয়ে, আপনাকে নিজে নিয়ে গিয়ে পৌঁছে দেব। তো এই মহিষী মহিলা মিসেস জর্জ হেল, যার স্বামী ছিলেন জর্জ হেল, এই দুজনকে স্বামীজি জর্জ হেলকে ফাদার পোপ এবং মিসেস হেলকে মাদার চার্চ হিসেবে সম্বোধন করতেন। তাদের বাড়িতে 4টি কন্যা ছিল। জর্জ হেলের 2টি কন্যা, নাম মেরি অ্যান্ড হ্যারিয়েট হেল, আর জর্জ হেলের 2 ভাইঝি, তাদের নাম ছিল ইসাবেল অ্যান্ড হ্যারিয়েট ম্যাককিনলি। এই 4 বোন তারা থাকতেন ওই হেলের বাড়িতে, এবং এরা সবাই স্বামীজিকে স্বামীজি এদের 4 বোনকে নিজের বোনের মতো দেখতেন, এবং বহু চিঠিপত্রের আদান প্রদান হয়েছে। বিশেষ করে মেরি হেলের সঙ্গে তার যে চিঠিপত্রগুলো আমরা পাই, অসাধারণ। মেরি হেল একটু বেশি, মানে কি বলবো, বুদ্ধিমতী ছিলেন, যার জন্য স্বামীজি তাকেও একটু বিশেষভাবে ডিল করতেন। যদিও অন্যান্য বোনেরাও স্বামীজির সাহচর্য খুব পেয়েছে, তারা স্বামীজিকে দাদার মতোই দেখত, স্বামীজিও তাদেরকে বোনের মতো দেখতেন। তো স্বামীজি এই মেরি হেলকে অনেক চিঠি লিখেছিলেন। আমরা দেখতে পাই পত্রাবলীতে প্রায় 47টি চিঠি আছে। সেই সব চিঠিগুলোর মধ্যে অনেক বিষয় নিয়ে স্বামীজি আলোচনা করেছিলেন, যেটা ভারতবর্ষের বর্তমান সমস্যা,
উনি কেন বিদেশে এভাবে এসছেন, ভারতবর্ষের দুঃখ দারিদ্র মোচনের জন্য অর্থ সংগ্রহ কিভাবে করা যায় সেটাকে মাথায় রেখে ইত্যাদি নানা ব্যাপার। ইভেন অনেক বেদান্তিক থটসও তিনি ওই মেরি হেলের সঙ্গে শেয়ার করতেন, খুব মানে অন্তরঙ্গ ভাবে তাকে বোঝাতেন পৃথিবীটা কিরকম ইত্যাদি ইত্যাদি। আর একটি চিঠিতে মেরি হেলকে তিনি লিখছেন যে ভারতবর্ষের ব্রিটিশদের অপশাসনের কথা সব জানিয়ে সেখানে এক জায়গায় লিখছেন যে ভারতে ব্রিটিশ অপশাসনের এমন যে সাপোজ ইউ সিম্পলি পাবলিশ দিস লেটার, যদি এই চিঠিখানি তুমি পাবলিশ করে দাও তাহলে the law passed in India will allow English government to drag me from here to India and kill me without trial. মেরি হেলকে এইভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি যে ব্রিটিশ অপশাসনের যেসব কথা লিখেছেন ইত্যাদি, এগুলো যদি তুমি রাষ্ট্র করে দাও তাহলে কি অবস্থা হতে পারে। এতেই বোঝা যায় যে স্বামীজি মেরি হেলকে কি চোখে দেখতেন, কিরকম শ্রদ্ধা করতেন। অনেক চিঠি আছে যেখানে তার স্বামীজির মনের পরিচয় পাওয়া যায়, অনেক সাজেশনও দিয়েছেন। আরেকটি চিঠির কথা এখানে মেরি হেলকে স্বামীজি যে লিখেছিলেন আমি উল্লেখ করব, সেটা বেশ একটু কৌতুকে ভরা। স্বামীজি মজা করে লিখছেন চিঠিটা 1896 সালের মে মাসের 30 তারিখে। লিখছেন, সপ্তাহ কয়েক আগে মাদার চার্চের কাছে পত্র লিখেছি। সপ্তাহ কয়েক আগে মাদার চার্চকে অর্থাৎ মিসেস হেলকে পত্র লিখেছি, আজ অব্দি জবাব এখনো এক লাইনও পাইনি। ভয় হয় তিনি দলবল সহ সন্ন্যাস নিয়ে কোনো ক্যাথলিক মঠে ঢুকে পড়েছেন কিনা। মজা করে লিখছেন তো। তারপর লিখছেন, ঘরে 4-4টি আইবুড়ো মেয়ে থাকলে বুড়ি মায়ের পক্ষে সন্ন্যাস না নিয়ে আর উপায় কি। খুব মজা করে মেরি হেলকে এরকম লিখেছিল। তো যাই হোক, মেরি হেলের জীবনটাও বেশ দীর্ঘ ছিল। মেরি হেল প্রায় 1865 সালে জন্মেছিলেন, তার মৃত্যু হয় 1933 সালে। এবং যেটা উল্লেখ করব সেটা হচ্ছে যে মেরি হেল পরে বিয়েও করেছিলেন। তিনি তার মৃত্যুকালীন জবানবন্দিতে যে উইল করে দিয়ে যান, মানে দানপত্র লিখে দিয়েছিলেন, সেই সময় সেটা ছিল এক বিশাল অঙ্ক, আমেরিকান ডলারে প্রায় $18,500, অর্থাৎ $18,500 সেই সময়, যেটা আজকের হিসেবে হয়তো দাঁড়াবে প্রায় $4 কোটি। এই টাকাটা তিনি বেলুড় মঠে দান করে গিয়েছিলেন। সুতরাং বোঝা যায়
এই যে হেল পরিবারের অবদান, বিশেষ করে কিভাবে মিসেস হেল এবং জর্জ হেল স্বামীজির জীবনে জড়িয়ে পড়েছিলেন একদম প্রথম থেকে, এবং জর্জ হেলের বাড়িটাই ছিল স্বামীজির সেই সময় আমেরিকার ঠিকানা। উনি সবাইকে সেই ঠিকানাটা দিয়েই বলতেন, আমার জন্য কোনো চিঠি পাঠালে এই ঠিকানায় পাঠাবে সবকিছু। এবং তারাও, মিসেস হেল এবং জর্জ হেল, স্বামীজিকে ছেলের মতোই দেখতেন, স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন। এখানে আর একজনকার কথা আমি একটুখানি বলবো। ওই স্বামীজি যখন পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এর যে কদিন ছিলেন, মানে সেপ্টেম্বরের প্রথম বক্তৃতা দিয়েছিলেন তো 11 তারিখে 1893, তো সেই সময় ডেলিগেট হিসেবে তাকে রাখা হয়েছিল জন বি লিওন বলে এক ভদ্রলোকের বাড়িতে, যিনি প্রেসবাইটেরিয়ান চার্চের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে স্বামীজিও কয়েকবার বক্তৃতা দিয়েছেন। এই জন বি লিওন, তার এক নাতনি ছিল, নাতনির নাম হচ্ছে কর্নেলিয়া কঙ্গার। স্বামীজি যখন সেই বাড়িতে থাকতেন তখন মেয়েটির বয়স 6 বছর, 1887 সালে জন্মেছিলেন এবং দীর্ঘ জীবন ছিল। 1973 সালে কর্নেলিয়া কঙ্গার মারা যান। কিন্তু তিনি স্মৃতিকথায় লিখে গেছেন সেই 6 বছর বয়সে স্বামীজিকে কিরকম ভাবে দেখেছিলেন। স্কুল থেকে এসেই স্বামীজির কোলে ঝাঁপিয়ে পড়তেন এবং বলতেন, তোমাদের দেশের গল্প বলো। স্বামীজিও খুব উৎসাহের সঙ্গে তাকে অনেক কিছু বলতেন, ইত্যাদি ইত্যাদি। তাই কঙ্গারের লেখা রেমিনিসেন্সেস, সেটাও আমরা পাই। তিনি ভারতবর্ষেও এসেছিলেন। ভারতবর্ষে সেই সময় তখন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শঙ্করানন্দজি, তার সঙ্গেও দেখা করেছিলেন এই কর্নেলিয়া কঙ্গার। এই গেল। তবে আমি যেহেতু ওই দরজা, যে 3টি দরজা ঠাকুরের মানে নির্দেশে নিমিত্ত মাত্র হয়ে যারা খুলে দিয়েছিলেন তাদের কথা বললাম, এবং অনেকে আরো অ্যাসোসিয়েটেড হয়ে পরে ছিলেন, কিন্তু এরাই ছিলেন মেন 3 জন। বিশেষ করে প্রথম জন কেট স্যানমন। কেট স্যানমন যে তার ওই অ্যাবান্ডনিং অ্যান্ড অ্যাডপ্টেড ফার্ম বইটিতে স্বামীজি সম্বন্ধে যা লিখেছেন, এটা অসাধারণ স্মৃতিকথা উনি স্মৃতিচারণা করেছেন। তার বয়স ছিল সেই সময় স্বামীজিকে যখন দেখেন 54 বছরের মতো, আর স্বামীজি তো তখন 30 বছরের যুবক। উনি স্মৃতিকথাতে লিখেছেন যে যাওয়ার সময় আমাকে মাদার বলে সম্বোধন করলেন, মানে, এবং বুঝিয়েও দিয়েছিলেন যে ভারতীয়রা কিভাবে অন্য মহিলাকে, বিশেষ করে সন্ন্যাসীরা অন্য নারীকে কিভাবে সেই মায়ের সম্মানটা দেন। এইটা লিখে তিনি তারপর লিখছেন, I was proud of such a son. I was proud of such a son. এইরকম ছেলের মা হতে পেরে আমি খুব গর্বিত। সুতরাং কেট স্যানমন যে প্রথম দরজাটা খুললেন, তারপর প্রফেসর জন রাইট এবং পরে মিসেস জর্জ হেল, এরাই নিমিত্ত মাত্র হয়ে
স্বামীজিকে পশ্চিমে চেনালেন একদম প্রথম দিকে। ঠিক আছে, সময় হয়ে যাচ্ছে, আমি আর দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ।